ডাকবে আসবে। অদ্ভুত সব ইচ্ছে, অদ্ভুত সব ভালো লাগা অরুণীর। সহসা অরুণীর চোখ যায় একটু সামনে অবস্থিত টং দোকানের দিকে। সেই গেজ দাঁতওয়ালা দোকানের বেঞ্চিতে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। অরুণীর হৃৎপিণ্ড এমনভাবে ধক করে উঠল যেন বিকল হয়ে যাবে। উত্তেজনায় শ্বাস রুদ্ধ হয়ে আসছে। বিস্ময়ের অতল গহ্বরে যেন হাবুডুবু খাচ্ছে অরুণী। স্থানকাল ভুলে তড়িৎ গতিতে ছুটে যায় দোকানের দিকে। অরুণী সেখানে পৌঁছতে না পৌঁছতেই ছেলেটা দোকানদারের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে দোকানের সামনে থামিয়ে রাখা নীল রঙের বাইকটা স্টার্ট করলো। রকেটের গতিতে ভোঁ করে দৃষ্টিসীমার বাইরে চলে গেল নীল রঙা বাইক। হাতের নাগালে এসেও যেন সাপের মূল্যবান মণিটা হারিয়ে গেল। অরুণীর চোখে মুখের অবস্থা সংকটজনক। নিচের দিকে ঝুঁকে হাঁটুতে হাত রেখে হাঁপাচ্ছে। আফসোস হতে লাগলো অরুণীর। আর 1 মিনিট আগে দেখলেই হতো। এমন আফসোস কখনো হয়নি অরুণীর। তীব্র হতাশ চোখে তাকিয়ে রইল। হঠাৎ মনে পড়ল ছেলেটা দোকানদারকে টাকা দেয়নি, শুধু চায়ের কাপটা দিয়েই চলে গেছে। এর মানে দোকানদারের রেগুলার কাস্টমার। অরুণী কয়েক পা এগিয়ে গিয়ে দোকানদারকে খুব সুললিত কণ্ঠে বলল, চাচা। দোকানের বেঞ্চিতে কয়েকজন কাস্টমার বসা। মাঝবয়সী দোকানদার দাড়ি কোফে হালকা পাক ধরেছে, ব্যস্ত হাতে চা বানাচ্ছে। অরুণীর ডাক শুনল না। অরুণী দোকানদারের ব্যস্ততা কমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক পাশে। খানিক বাদে দোকানদার অরুণীর দিকে তাকিয়ে বলল, আফা চা দিমু? অরুণী একটু আগে দোকানদারকে চাচা বলে সম্বোধন করলো, আর এখন দোকানদার আপা বলছে। ভাই বলা ছাড়া উপায় নেই। অরুণী একটু ইতস্তত বোধ করে বলল, আচ্ছা ভাই, একটু আগে সাদা রঙের শার্ট পরা একটা ছেলে যে চা খেলো দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে রেখে, সে ছেলেকে আপনি চেনেন? দোকানি বিরক্ত হয়ে তাকালো অরুণীর দিকে। দোকানি আশা করেছিল অরুণী চা দিতে বলবে। দোকানির মুখের অভিব্যক্তি দেখে অরুণী সেটা বুঝতে পারল। দেন ভাই, 1 কাপ চা দেন। দোকানের পাশের বেঞ্চিতে বসলো অরুণী। দোকানের সামনের দিকে যে বেঞ্চ আছে সেখানে কয়েকজন ছেলে বসা। একটু আগের প্রশ্নে দোকানি অরুণীর প্রতি যতটা বিরক্ত হয়েছিল, চা দিতে বলায় ততটা খুশি হলো। অরুণীর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, পোলারা রুদ্র, রুদ্র এখন ভার্সিটিতে লেখাপড়া করে। 3 বছর ধইরা আমার দোকানে চা খাই। রুদ্র রুদ্র আকন শব্দটা 3টে অরুণীর কানে টেপ রেকর্ডারের মতো বাজতে লাগলো। এর আগেও অনেকবার রুদ্র নামটা শুনেছে, তখনও কি এত ভালো লেগেছে? হঠাৎ করে রুদ্র নামটা এত চমৎকার লাগলো কেন? অরুণী উল্লাসিত হয়ে চোখ বুজে অস্ফুট স্বরে বলতে লাগলো, রুদ্র 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 আকন। অরুণী চা কফি কিছুই খায় না। দোকানির মুখের অভিব্যক্তি দেখে চা নিয়েছে। চায়ের কাপ অনাদৃতভাবেই পড়ে রইল। গরম ধোয়া ওঠা চায়ের কাপের চা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। অরুণী দোকানের দিকে তাকিয়ে তীব্র আগ্রহী গলায় বলল, ভাই, রুদ্র আকন কি কার্তিক কর্মকারের বাসায় ভাড়া থাকে? দোকানি তাকালো অরুণীর দিকে। দোকানি কিছু বলার আগেই অরুণী বলল, দরকার হলে চা আর 1 কাপ নিব, তবুও বলুন। হ, কার্তিক কর্মকারের বাসায় থাহে। ওনার ফোন নাম্বার আছে আপনার কাছে? দোকানি বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, ব্যঙ্গাত্মক স্বরে বলল, দৈন্যতন লজ্জাশরম সে উইঠা যাইতাছে, পোলা মানুষের ফোন নাম্বার খুঁজতে হয়েছে। দোকানির কথায় দোকানের সামনের বেঞ্চে বসা ছেলেগুলো খ্যাক করে হেসে ওঠে। অরুণীর কঠিন দৃষ্টি সেদিকে। দোকানদারের মুখের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে বলল, আপনার কাছে ফোন নাম্বার থাকলে দেবেন, না থাকলে নাই। ছেলেরা যদি মেয়েদের ফোন নম্বর খুঁজতে পারে, মেয়েরা কেন পারবে না? লজ্জা শরম সব মেয়েদের জন্য। আমি শাহেদ আহমেদের মেয়ে, ছাত্রলীগ নেতা সূর্যের বোন। ফোন নম্বর থাকলে তাড়াতাড়ি দেন, নয়তো দোকান উড়িয়ে দিব। দোকানির মুখের ভঙ্গি মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। যেন একটু আগে বলা কথাটার জন্য অনুতপ্ত সে। সন্দিহান হয়ে মোলায়েম গলায় বলল, আপনি সত্যি সূর্যের বোন? সূর্য দাদাকে খবর দিব? দোকানদারকে ভয় দেখাতে সূর্যের কথা বলেও বিপাকে পড়ে গেল অরুণী। যদি সূর্যের কাছে এসব বলে দেয় দোকানি, সূর্য জানলে অরুণীর অবস্থা খারাপ হবে। অরুণীর এসব ভাবনার সুতো ছিঁড়ে দোকানি হতবিহ্বল হয়ে বলল, আপনারা দেখলে বোঝান যায় না যে আপনি শাহেদ আহমেদের মাইয়া? আমি কি এখন কপালে বড় বড় অক্ষরে লিখে রাখবো আমি শাহেদ আহমেদের মেয়ে?
দোকানি দ্রুত তার মোবাইলটা অরুণীর দিকে এগিয়ে দিয়ে বলল, দেখেন আপা, রুদ্রের নম্বর নাই মোবাইলে। আমি কাল আপনার লাইগা ফোন নাম্বার রাইখা দিমুন রুদ্র থেইকা। কি অদ্ভুত! আমি কি রুদ্র আকনের নম্বর চিনি? আমি বুঝবো কিভাবে আপনার ফোনে নম্বর আছে কি নেই? ফোন নম্বর যদি কাল আমায় দিতে না পারেন তাহলে আমি কিন্তু সূর্য দাদার কাছে বলবো। অরুণী এই বলে উঠে ব্যাগ থেকে টাকা বের করে দোকানির দিকে টাকা এগিয়ে দিয়ে বলল। এই নিন টাকা। দোকানি টাকা নিতে নারাজ। অরুণী জোর করে টাকা দিয়ে চলে আসলো। পরের দিন দোকানে এসে জানতে পারে রুদ্র আসেনি আজ। অরুণী জেরা করতে লাগলো দোকানিকে। দোকানি বলল, বিশ্বাস করেন আফা, আয় নাই রুদ্র। আগে কি প্রতিদিন আসতো? মাঝে মধ্যে 2-1 দিন আসে না, আবার আসে। কালকে কি আসবে? দোকানি মৃদুগামী গলায় বলল। তা আমি কইতে পারি না, যদি আয় তাইলে আমি ফোন নাম্বার রাখবনি। অরুণী ব্যর্থ হয়ে ফিরে যায়। টানা 2-3 দিন ধরে আসলো দোকানে। রুদ্রও দোকানে আসছে না 2-3 দিন ধরে। অরুণী ছটফট করতে লাগলো। কি অদ্ভুত ব্যাপার, এগুলো কেমন বাড়াবাড়ি রকমের অনুভূতি। অরুণী নিজের উপর বিরক্ত হচ্ছে। রুদ্রের সম্পর্কে আদৌ কিছু জানে না, চিনে না। এগুলো কি ভালোবাসা, ভালো লাগা, নাকি খামখেয়ালির কিংবা বয়সের পাগলামি? অরুণী 2 দিন বাদে আবার আসে সেই দোকানে। অজ্ঞাত সংজ্ঞা নিয়ে দোকানিকে অস্থির গলায় জিজ্ঞেস করে। আজও আসেনি রুদ্র আকন? দোকানি না বলে। অরুণী যথারীতি বিফল হলো। ভয়ঙ্কর কালবৈশাখীর সময় আকাশে বিচরণ করা লজমুকের মতো হয়ে গেল অরুণীর মুখ। অরুণীর অদ্ভুত এক কারণে কান্না পাচ্ছে। 2-1 বার দূর থেকে 2 পলক দেখা একজন ছেলের জন্যে এমন পাগলামি বাড়াবাড়ি বই আর কি। অরুণী কষ্টে কিংবা হতাশায় ভার হয়ে আসা গলায় দোকানিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, রুদ্র আকনের বউ কিংবা ভালোবাসার মানুষ টানুষ আছে? দোকানির উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁড়ে ভয়চকিত হয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলো। অরুণীর এমন কাণ্ডে দোকানি অবাক হলেও তা প্রকাশ করলো না। বলল, বউ নাই, তবে ভালোবাসার মানুষ আছে নাকি কইতে পারবো না। এই দোকানিকে বড্ড সন্দেহ হচ্ছে অরুণীর। এতদিন আসতো আর অরুণী খোঁজ করার পর থেকে আসে না। অরুণীর খটকা লাগলো। কথা না বাড়িয়ে কার্তিক কর্মকারের বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথেই বৃষ্টিতে পেল অরুণীকে। বৃষ্টির গায়ে তেমন তেজ নেই, ক্লান্তভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে আকাশ থেকে। অরুণী কোথাও দাঁড়ালো না। কার্তিক কর্মকারের বাসায় পৌঁছাবার আগেই বৃষ্টি কমে গেল। অরুণীর পুরো শরীর স্যাঁতসেঁতে হয়ে গেল। গেটের সামনে দারোয়ানকে দেখেই জোর গলায় বলল, কি আজও ঢুকতে দিবেন না? আজ বাড়াবাড়ি করলে চাকরির সত্যি খেয়ে দিব। দারোয়ান আন্তরিকতার সহিত বলল, আপনি কার্তিক মশাইয়ের আত্মীয়তা তো সেদিন কোন নাই, কইলে কি ঝামেলা হইতো? আমার ঝামেলা ভাল লাগে না। এখন বলুন রুদ্র এখন কোন রুমে থাকে? দারোয়ান একটু ভেবে বলল, রুদ্র উঁচা লম্বা সুন্দর একটা পোলা। অরুণী হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। দারোয়ান হাত দিয়ে দেখিয়ে বলে, ওই 3 তলার দক্ষিণ পাশের রুমে। অরুণী চারিদিকে তাকিয়ে খুব সাবধানে গেটের ভিতরে ঢুকলো। কার্তিক কর্মকার বাসার উত্তর পাশে দাঁড়িয়ে কি যেন করছে, দূর থেকে ঠিক বোঝা গেল না। কিছুতেই কার্তিক কর্মকার কিংবা সঞ্চিতা কর্মকারের সামনে পড়া যাবে না। খুব সতর্কতার সাথে উপরে উঠতে থাকে। অরুণী আবেগ কম্পিত হয়ে পড়ল। রুদ্র আকনকে কি খানিক বাদেই দেখতে পারবে? অরুণী 3 তলায় উঠে দক্ষিণ পাশের রুমে ডোরবেল বাজালো। অরুণীর বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। এখনই কি রুদ্র বেরিয়ে আসবে? হঠাৎ দরজা খোলার শব্দ আসলো। সদ্য গোসলখানা থেকে বের হওয়া, কোমরে তোয়ালে পেঁচানো আর গলায় ভেজা লুঙ্গিটা এক যুবক দরজার সামনে দাঁড়ানো। অরুণী এক নজর তাকালো। না, এটা তো রুদ্র না। অজ্ঞাত এক তরুণীর সামনে এমন অবস্থায় দাঁড়িয়ে কিঞ্চিত লজ্জা পেল দরজায় দাঁড়ানো যুবক। অরুণী ছটপট জিজ্ঞেস করলো, রুদ্র এখন আছে? যুবক বলল। ওয়েট। অরুণী বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। উনি কি রুদ্রকে ডেকে আনতে গিয়েছে? অরুণীর ভাবনা মিথ্যে হলো। 2-3 মিনিট পর সেই যুবক ট্রাউজার আর টি শার্ট পরে এসে অবাক গলায় বলল, কে আপনি, আর এখানে এসেছেন কিভাবে? যুবক অরুণীর দিকে তাকালো। শ্যামবর্ণের অরুণীর চোখে মুখে অদ্ভুত মায়া। গায়ের কাপড় কিছুটা ভেজা, সালোয়ার টাকনো থেকে একটু উপরে তোলা, আর পায়ের জুতা জোড়া হাতে। কাদা বালিয়ার পালিতে ল্যাপটানো জুতা জোড়া পরে সিঁড়ি পেয়ে ওঠাতে খুব অসুবিধে হচ্ছিল অরুণীর। অরুণী জবাব দিল,
যেভাবে আসার আসছি। রুদ্র আকনকে একটু ডেকে দেন। যুবকের চোখে মুখে বিস্ময়, বলল, একটা ব্যাচেলর বাসায় এভাবে ঢুকে পড়লেন, আর রুদ্রকে কেন খোঁজ করছেন? আমিও তো ব্যাচেলর মেয়ে, ব্যাচেলর ছেলের খোঁজে ঢুকেছি। অরুণীর এমন ছটপট অদ্ভুত অদ্ভুত উত্তরে যুবকের বিস্ময়ের পাল্লা ভারী হচ্ছে ক্রমশ। অরুণী ফের বলল, আরে ভাই, রুদ্র আকনকে একটু ডেকে দেন না। রুদ্রকে কেন খুঁজছেন? রুদ্রের সাথে আপনার সম্পর্ক কি? রুদ্র আমার বয়ফ্রেন্ড। রুদ্রর সাথে আমার শারীরিক মানসিক সম্পর্ক। এত কিছু দিয়ে আপনার কি দরকার? একটা প্রশ্নেরও সোজাসাপটা উত্তর দিচ্ছে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল অরুণী। যুবক বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। কপালে ভাঁজ পড়ল কয়েকটা। শারীরিক মানসিক সম্পর্ক? রুদ্রের গার্লফ্রেন্ড? অরুণীর মুখের দিকে ভ্রুকুচকে ভালো করে তাকালো। অরুণীর আচরণে বিচলিত হয়ে গেল। আমি কিরণ, রুদ্রের রুমমেট। রুদ্র রাজশাহী গেছে ওর বাসায়, আর আপনি রুদ্রের গার্লফ্রেন্ড সেটা আমি জানবো না? হ্যাঁ? অরুণী আবার আশাহত হলো। গলার স্বর মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। ভাই, আমি মিথ্যে বলেছি। আমি রুদ্রর গার্লফ্রেন্ড নই। আমার একটু দরকার ওনাকে, জরুরি। উনি কবে নাগাদ আসবে? ওনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? অরুণীর এমন চঞ্চলতায় কিরণ উত্তর দিতে ভুলে গেল। অরুণী ফের একই কথা জিজ্ঞেস করলো। কিরণ রুদ্রের ফোন নম্বর টুকে দিল। অরুণীর বাঁধ ভাঙা আনন্দ। কিছুক্ষণ পর করুণ স্বরে বলল, ভাই, একটা সত্যি কথা বলবেন? কি কথা? রুদ্রর কি গার্লফ্রেন্ড আছে? প্লিজ ভাইয়া, সত্যি বলবেন। গার্লফ্রেন্ড থাকলেও কি সিরিয়াস প্রেম? ভাঙার মতো না? ভাঙলে কষ্ট পাবে? অরুণীর প্রতিটি প্রশ্ন কিংবা উত্তরে কিরণ স্তম্ভিত হয়ে গেল। আশ্চর্যান্বিত ভাবটা প্রকাশ না করে চুপচাপ হজম করে বলল, সেগুলো আপনি রুদ্রের কাছ থেকে জেনে নিয়েন। আপনি কিভাবে এখানে এসেছেন আপনি জানেন। সঞ্চিতা কর্মকার আপনি দেখেনি? হ্যাঁ? আর রুদ্রকে কেন খুঁজছেন এভাবে? অরুণী এসবের উত্তর না দিয়ে বলল, সঞ্চিতা কর্মকার আমায় দেখেনি। এখন যদি এত সব প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে নির্ঘাত দেখে ফেলবে। অরুণী সিঁড়ি বেয়ে নামতে নামতে কিরণের দিকে তাকিয়ে আবার বলল, ভাইয়া, আপনি আমার কত বড় উপকার করেছে। ভাইয়া, আপনি যে আমার কত বড় উপকার করেছেন। আপনার জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে। আপনি মেয়ে হলে শুধু জড়িয়ে ধরতাম না, চুমুও খেতাম। কিরণ বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণীর দিকে। কি অদ্ভুত, কি আশ্চর্য রকমের মেয়ে। কার্তিক কর্মকারের বাসা থেকে খুব সতর্কতার সাথে বের হতে লাগলো অরুণী। একদিকে ঘরে বুক ধড়ফড় করছে, অন্যদিকে রুদ্র ফোনের নম্বর পেয়ে অরুণীর নিস্তব্ধ হৃদয় উপকূলে চুপিসারে আনন্দের বেজায় ঝড় বয়ে যাচ্ছে। এখন যদি সঞ্চিতা কর্মকারের সামনে পড়ে, সঞ্চিতা কর্মকারের সেই ভয়ঙ্কর ক্রোধাদীপ্ত চেহারা অরুণীর কল্পনায় তীব্র ত্রাসের সৃষ্টি করে। হৃদস্পন্দন অতিমাত্রায় বেড়ে যায়। অবশেষে গেট পেরিয়ে বের হলো অরুণী। এতক্ষণ ভয়ে রুদ্ধ হয়ে থাকা নিঃশ্বাসকে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে মুক্তি দেয়। দারোয়ান দাঁত কেলিয়ে এসে অরুণীর দিকে তাকিয়ে বলে, সঞ্জিতা বৌদি তাড়া করছে নাকি? হাঁপানকে? অরুণী চোখ মুখ কুঁচকে তাকায় দারোয়ানের দিকে। মেকি রাগ দেখিয়ে বলে, সঞ্চিতা কর্মকার আমায় তাড়িয়ে দেবে? কার্তিক কর্মকার ইন্ডিয়া থাকাকালীন আমার পাশের বাসার জ্যাঠা ছিল। অরুণী রুদ্রের ফোন নম্বর পাওয়ার উত্তেজনায় দারোয়ানের সাথে তর্ক করার আগ্রহ পেল না। কিছু দূর গিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে রুদ্রের নম্বরে ডায়াল করলো। অরুণীর হাত যেন ঈষৎ কাঁপছে। রুদ্র ফোন ধরলে কি বলবে? অরুণীর অস্থিরতা কাজ করতে লাগলো। প্রবল অধীরতা নিয়ে ওপাশ থেকে ফোন রিসিভড হওয়ার অপেক্ষায় প্রহর গুনতে লাগলো। কয়েক সেকেন্ড পর মেয়েলি এক গলা ভেসে ওঠে, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাগে অরুণীর চোখ বুজে আসছে। ইচ্ছে করছে ফোনটা ছুঁড়ে ফেলে দিতে। রাগ সংবরণ করে। হয়তো রুদ্রর ফোনে চার্জ নেই। আবার কিছুক্ষণ পর ফোন দেয়, তাও সুইচ অফ। ক্ষোভে অরুণীর মাথা ধরে যাচ্ছে। নিজের উপর ক্ষোভ হচ্ছে। এই ঘটনায় কারো উপর ক্ষোভ দেখানো যায় না। যখন কারো ওপর ক্ষোভ দেখানো না যায় তখন মানুষ আত্মক্ষোভে ফেটে পড়ে। 4-5 দিনে টানা কয়েকশো বার ফোন দিয়েছে। শেষমেশ বুঝতে পারল
রুদ্রের রুমমেট কিরণ বন্ধ ফোন নম্বর দিয়েছে। কিরণের প্রতি অরুণীর ক্ষিপ্ততা বাড়তে থাকে। অরুণীর শরীরের প্রতিটি শিরা উপশিরার আগে দপদপ করছে। ঠিক করে আবার যাবে কার্তিক কর্মকারের বাসায়। শুক্রবার শাহেদ আহমেদ জুম্মার নামাজ পড়ে এসে অরুণীকে ডাকে। শামীমা তখন টেবিলে খাবার বাড়ছিল। শাহেদ আহমেদের বাসার কাজের মেয়ে শামীমা। শাহেদ আহমেদ আরো কয়েকবার ডাকলো অরুণীর নাম ধরে। শামীমা শাহেদ আহমেদের দিকে তাকিয়ে বলল, কাকা অরুণী ঘুমায়। এই অবলায় ঘুমায়? সেলিনা কোথায়? অবেলায় ঘুমায় না, সকালের ঘুম এখনো ভাঙে নাই। কাকি গোসল করে মনে হয়। শাহেদ আহমেদ ভ্রুকুচকে শামীমার দিকে তাকিয়ে অবাক গলায় বলল। অরণি এখনো ঘুমায়? শাহেদ আহমেদ সোফা ছেড়ে উঠে অরুণীর রুমের দিকে যায় দ্রুত পায়ে। রুমের দিকে যেতে যেতে রাগের গিরগির করে বলতে লাগলো, কলেজে 2 বছর চোখের পলকে শেষ হয়ে যায়। ফার্স্ট ইয়ার তো চলেই গেছে, সেকেন্ড ইয়ার যেতে 2 মাসও লাগবে না। সায়েন্স নিতে বলছে কে ওকে, অল সাবজেক্টে ফেল করবে। আমি বইয়ের থেকে ট্রিপল নিয়ে পাশ করেছি, আর আমার মেয়ে এইচএসসিতে অল সাবজেক্টে ফেল করবে। এসব ভাবতে ভাবতে শাহেদ আহমেদের রাগ আরো গাঢ় হয়। অরুণীর রুমের দরজায় চড়ে চড়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, অরণি, অরণি। শাহেদ আহমেদের চেঁচামেচি শুনে সেলিনা আহমেদ দ্রুত গোসল সেরে বের হয়। ভেজা চুলে তোয়ালে পেঁচাতে পেঁচাতে ছুটে আসে অরুণীর দরজার দিকে। আতঙ্কিত স্বরে শাহেদ আহমেদের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছেন মনে হয় খুন খারাপই হয়ে গেছে। শাহেদ আহমেদ ধমকে ওঠে, মেয়ে এত বেলা পর্যন্ত ঘুমায়, সেদিকে খেয়াল আছে তোমার? এমনিতে হচ্ছে মাথা ভরা গোবর, তারপর লেখাপড়ায় ভুজুর গুজুর। ছাদে সবজি চাষ না করে তোমার মেয়ের মাথায় চাষ করো। মাথায় খাঁটি গোবর সার, কোনো ভেজাল নেই, ফসলাদি ভালো হবে। আপনার মাথায় কি গোবর কম? বাপকা বিটি। শাহেদ আহমেদ যেন বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। রাগের চোটে মুখ থেকে ইংরেজি বেরিয়ে এলো, Shut up, Selena. Have you any idea about me? I was a Bohemian. রেগে গেলে শাহেদ আহমেদের মুখ থেকে অনর্গল ইংলিশ বের হবে। ন্যাশনাল থেকে ইতিহাস অনার্স করা সেলিনা আহমেদের পক্ষে সেগুলো বোঝা অসম্ভব বটে। শাহেদ আহমেদের রাগ কমে আসলে ফের বলে, যাও যাও, অরুণীকে ঘুম থেকে তুলে পড়তে বসাও। শাহেদ আহমেদ হাতের কবজিতে দেওয়া ঘড়ির দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার বেরোতে হবে। সেলিনা আহমেদের কাছ থেকে উত্তর আসে, খেয়ে যাবেন না? শাহেদ আহমেদ না বোধক ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে যায়। শাহেদ আহমেদের সাথে বিয়ে হওয়ার পর মহা বিপাকে পড়েছিল সেলিনা আহমেদ। বাসর রাতে ইংরেজিতে কি একটা জিজ্ঞেস করলো। সেলিনা আহমেদ হাঁ করে তাকিয়ে রইল। বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে হওয়ার সুবাদে বিয়েটা হয়ে গিয়েছিল শাহেদ আহমেদের সাথে। নিত্য উঠতে বসতে ইংরেজি আর ফিজিক্স রসায়নের চুক্তি দিয়ে সেলিনা আহমেদকে বোকা বনে পাঠাতো। একদিন সেলিনা আহমেদ লজ্জা স্বরূপের মাথা খেয়ে বলল, আমি ইংরেজি বুঝি না, সবসময় ইংরেজি টেনে টেনে পাশ করতাম, তা অন্যের খাতা দেখে লিখি। আর আমি আর্টসের স্টুডেন্ট, ফিজিক্স রসায়ন ওসব বুঝবো কিভাবে? সেলিনা আহমেদের কথাটা শোনার সাথে সাথে শাহেদ আহমেদ যেন বজ্রাহত হলো। তীব্র হতাশা তাকে ঘিরে ধরল। শাহেদ আহমেদের বউ ইংরেজি বুঝে না? শাহেদ আহমেদের যেন লজ্জা রাখার জায়গা নেই। ঘুম থেকে উঠে গোসল সেরে পড়তে বসলো অরুণী। রুদ্রের বন্ধ ফোন নম্বরে অকারণে ডায়াল করলো। ক্ষীণ আশা অরুণীর মনের পর্ণ কুটিরে এবার বোধহয় ফোনটা রিসিভ হবে। বরাবরের মতো হতাশ হলো। কিছুক্ষণ বইয়ের দিকে উন্মানা হয়ে তাকিয়ে থাকার পরই অরুণীর ফোনে রিং বাজে। অরুণী স্ক্রিনের দিকে ফোন রিসিভ করে হাই তুলতে তুলতে বলে, হ্যালো রাকা, কি খবর বল। ওপাশ থেকে খুব জরুরি গলায় বলল, অরুণী রেস্টুরেন্টে যাবি? তাই তিনিরাও যাবে, নীরা খাওয়াবে। অরুণী বিস্মিত হয়ে বলল, যাব না মানে? এক্ষুনি আসছি। অরুণী হুড়মুড়িয়ে রুম থেকে বের হয়। সিঁড়ি বেয়ে নামতে শুরু করলেই সেলিনা আহমেদের কঠিন দৃষ্টি পড়ে অরুণীর দিকে। অরুণী অপ্রস্তুতভাবে হেসে খুব ব্যস্ত গলায় বলল, আম্মা আমি একটা কাজে বের হচ্ছি, তুমি যদি সূর্য দাদার কাছে বলো খারাপ হবে। সেলিনা আহমেদ কর্কশ গলায় বলল, বলবো না মানে?
আমি এক্ষুনি ফোন দিচ্ছি, তুই গেট পর্যন্ত যেতে না যেতেই দেখবি সূর্য দাঁড়ানো। তুই লিখবি না, পড়বি না, তোর শিক্ষিত বাপ এসে আমাকে কথা শোনাবে প্রতিদিন। অরুণীর খুব গুরুতর গলায় বলল। আম্মা, আমার ফ্রেন্ড সৃষ্টির আম্মু অসুস্থ, ভীষণ রক্ত লাগবে, আমি সেখানে যাচ্ছি। অরুণীর এত তাড়াহুড়ো ভাব দেখে সেলিনা আহমেদ কিছু বলার জো পেল না, শুধু বলল, তোর সৃষ্টি নামে নতুন ফ্রেন্ড জন্মালো কবে? সেলিনা আহমেদের কথা বোধহয় অরুণীর কান পর্যন্ত গেল না। অরুণী ততক্ষণে বাসার গেট পেরিয়েছে। তাইতি, রাকা, নীরা দাঁড়িয়ে আছে অরুণীর অপেক্ষায়। ওদের অপেক্ষার অবসান ঘটিয়ে অরুণী গিয়ে হাজির হলো। হাঁপাতে হাঁপাতে বলল, হঠাৎ রেস্টুরেন্টে যাওয়ার জন্য জরুরি তলব। রাকা হেসে নীরার দিকে তাকিয়ে অরুণীর প্রশ্নের উত্তরে বলল, রাকিবের ব্রেকআপ হয়েছে। অরুণী ভাবুক গলায় বলল, রাকিব 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 যেন কে? নীরার সে এক্স বয়ফ্রেন্ড? হাসির উচ্চধ্বনি আকাশ বাতাস মাতায়। নীরা হাসি থামিয়ে তীব্র ক্ষোভ নিয়ে বলে, আমি এমন অভিশাপ দিয়েছি, একদম জায়গা মতো লেগেছে। প্রেম 15 দিনও টিকেনি। তাইতি বলল, এখন থেকে আমরা অভিশাপ দেব, তোর এক্সের প্রেম প্রতি সপ্তাহে 7 বার ভাঙুক, আর আমরা রেস্টুরেন্টে খাবো। কথা বলতে বলতে রেস্টুরেন্টের দিকে যায়। বাইরের রোদটা ছিল একটু তীব্রই ছিল। রেস্টুরেন্টের ভিতরের ছায়াটা আরামের স্পর্শ বলিয়ে দিল যেন। অরুণী চেয়ার টেনে বসে ঢকঢক করে এক গ্লাস পানি খেলো। বলল, এই ওয়াইফাই নাই? এইচডি মুভি ডাউনলোড দেওয়া শুরু কর সবাই। তাইতি অরুণীর দিকে তাকিয়ে আশ্চর্যান্বিত হয়ে বলল, তোর বাসায় ওয়াইফাই নাই রে অরু? সারাক্ষণ মাথায় কুবুদ্ধি নিয়ে থাকিস। আজব, আমার বাসায় আছে বলে সুবিধা থেকে বঞ্চিত হব? ওয়েটার মেনু কার্ড দিয়ে যায়। রেস্টুরেন্টে মৃদু তালে হিন্দি গান বাজাচ্ছে। খাবার আসতে একটু দেরি হবে, ওয়েটার কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। অরুণী বার্গারে কামড় দেয়। হঠাৎ চোখ যায় সামনের টেবিলে। মিনিট 2 আগে রেস্টুরেন্টে ঢুকে এক ছেলে মেনু কার্ড দেখে খাবারের অর্ডার দিচ্ছে। বার্গারের মাংস অরুণীর গলায় বিঁধে। রাকা পানি এগিয়ে দেয়। কাস্তে কাস্তে অরুণীর চোখে পানি এসে পড়ে। উত্তেজনায় বুঝে আসা গলায় তাইতির হাত খামছে ধরে বলে, রুদ্র রুদ্র আমি। ওরা সবাই আশেপাশে ব্যগ্র চোখে তাকিয়ে বলল, কোথায় রুদ্র, তোর সেই আল্লু অর্জুন? অরুণী কারো কথার জবাব না বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে থাকে। শুধু তাইতি চিনে রুদ্রকে। তাইতি দেখে ওদের সামনের টেবিলে বসে আছে রুদ্র। তাইতির দৃষ্টি কিছুক্ষণের জন্য আটকে যায়। রুদ্রের চেহারায় সুষমা আছে বটে। রাকা নীরাকে ইশারায় দেখিয়ে বলে, ওই যে রুদ্র, যার জন্য অরুণী বৈরাগী সেজেছে। রাকা সাবধানী হয়ে বলে, আসতে বল, শুনবে তো উনি। উনাই নিয়ে আলোচনা করি, বুঝতে পারলে ভাব বেড়ে যাবে। আকস্মাৎ ভাবে অরুণী চেয়ার ছেড়ে উঠে রুদ্রের পাশে গিয়ে বসে। ওরা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। অরুণী ইশারায় ওদের চুপ থাকতে বলে। হঠাৎ পাশের চেয়ারে কাউকে এভাবে বসতে দেখে রুদ্র তাকায়। অরুণী যেন খুন হয়ে গেল রুদ্রের চাহনিতে। এতদিন খোঁজ করে হঠাৎ এভাবে দেখা। অরুণীর বিশ্বাস হচ্ছে না, স্বপ্ন স্বপ্ন লাগছে। বুকের ভিতর হৃদযন্ত্রটা স্প্রিংয়ের বলের ন্যায় লাফাচ্ছে। মুহূর্তেই নিজেকে সংযত করে অরুণী। কিছুই বুঝতে দেওয়া যাবে না রুদ্রকে। অরুণী রুদ্রের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, চারু। এভাবে আগ বাড়িয়ে মেয়েরা সাধারণত পরিচয় দেয় না। স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হওয়ায় রুদ্র অবাক হলো। জিজ্ঞেস করলো, আপনি চারু? তো আমি কি করতে পারি? এমন কাঠখোট্টা জবাবের বিপরীতে কি বলে কথা এগোবে অরুণী বুঝতে পারল না। ক্ষণকালেই গলার স্বর পরিবর্তন করে খুব অসহায়ভাবে বলল, আপনার দেখে খুব ভালো মনে হয়েছে, তাই আপনার কাছে একটা হেল্প চাইতে এসেছি। রুদ্রের থেকে খুব গুরু গম্ভীর গলায় উত্তর আসলো, কি হেল্প? অরুণী বুঝতে পারল চাটু কথায় রুদ্রকে প্রভাবিত করা যাবে না। অরুণী হাল ছাড়ল না, বলল, রেস্টুরেন্টে এসেছি, এখন দেখছি মানিব্যাগে। এইটুকু বলে থেমে অরুণী খুব সংশয় ভরা গলায় বলল, আপনি যদি টাকা ধার দিতেন উপকার হতো। রুদ্র ভ্রু কুচকে তাকায়। অরুণী ফের বলে, আমার ফোন নাম্বার, বাসার ঠিকানা, বাবা মায়ের নাম সব লিখে দিয়ে যাব। আপনার টাকা মেরে খাবো না। রুদ্রের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে না ঠিক টাকা দিবে কিনা।
রুদ্র খুব সংক্ষেপে জবাব দিল। এই হেল্প আমি করতে পারবো না, আসতে পারেন। অরুণীর গলায় অনুনয় বিনয়। ভাইয়া প্লিজ না করবেন না, আমি তো বলেছি আপনার ঠিকানা ফোন নম্বর সব দিব। রেস্টুরেন্টওয়ালারা আমায় বেঁধে রাখবে, অপমান করবে। কথাটা বলে অরুণী গভীর মনোযোগে তাকায় রুদ্রের দিকে। চোখে রুদ্রকে দেখার পিপাসা। অরুণীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না ও রুদ্রের সাথে কথা বলছে। নিজের শরীরে নিজে গোপনে চিমটি কেটে দেখল স্বপ্ন নাকি বাস্তব। রুদ্রের কাছ থেকে কিছুক্ষণ উত্তরের অপেক্ষায় থেকে বলল, কি ভাইয়া করবেন না হেল্প? রুদ্র সোজা সাপটা জবাব দেয়, না। রুদ্রের আচরণ দেখে অরুণী মনে মনে নিরাশ হচ্ছে। এই হৃদয় বেগহীন মানুষের প্রেমে পড়ে বসে আছে, কথার ভিতর সামান্য আন্তরিকতা নেই। অরুণী আবার বলল, ভাইয়া প্লিজ উপকারটা করেন না। আরে কি আজব মেয়ে, বলেছি তো করতে পারবো না উপকার। রুদ্রের সামনে ধমকে দমে যাবার পাত্রী নয় অরুণী। প্রায় আধা ঘন্টা পর রুদ্র টাকা দিতে রাজি হয়। বলল, বাসার ঠিকানা দিন, ফোন নম্বর, বাবা মায়ের নাম, স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় যেখানে পড়েন, প্রতিষ্ঠানের নাম লিখে দেন। পারু, আমার নাম চারু, মায়ের নাম পারু, বোনের নাম কারু, বাবা নেই। বাসায় গেলে সাথী নামে খোঁজ করবেন। এইটুকু বলে বাসার অ্যাড্রেস, যে স্কুলে দিয়ে এসএসসি পাশ করেছে সেই স্কুলের নাম আর ফোন নম্বর লিখে দিল অরুণী। রুদ্র অবাক আর বিরক্তি মিশ্রিত গলায় বলল, আপনার বাসায় গিয়ে খোঁজ করব মানে? এই বলে অরুণীর দেওয়া কাগজের দিকে তাকিয়ে ফের কপাল কুঁচকে পড়ল। স্কুলে পড়ো তুমি সবেমাত্র? স্কুলের নাম লেখা দেখে আপনি থেকে তুমি বলে ফেলল রুদ্র। অরুণী বলল, হ্যাঁ স্কুলে পড়ি। বাসায় হ্যাঁ স্কুলে পড়ি, বয়স হয়নি তেমন, লম্বা হয়ে গেছি শুধু। আমার বাসার ঠিকানা যেহেতু নিয়েছেন তাই ডাকনামটা বলে দিলাম প্রসঙ্গক্রমে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে অরুণীর হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো। ওরা সবাই তাকিয়ে রয়েছে অরুণীর দিকে, তাই তো আগ্রহী গলায় জিজ্ঞেস করলো, কি রে হাসছিস কেন? কি করেছিস ওনার সাথে? এতদিন আমি ওনায় খুঁজেছি, এখন উনি আমায় খুঁজবে। সব শোনার পর ওরা অবাক হয়ে তাকিয়ে রইল অরুণীর দিকে। রাকা বিস্ময় ভরা গলায় বলল, কার ঠিকানা দিয়েছিস? আর আবার আমজাদ স্যারের ঠিকানা দিয়েছে। আমজাদ স্যারের প্রাক্তনের নাম সাথী। আমার খোঁজ না পেয়ে একবার আমজাদ স্যারের বাসায় গিয়ে সাথীকে খোঁজ করুন, এমন দৌড়ানি দেবে। হাসির বেগে কথা বলতে পারছে না অরুণী, তাইতে বলল, তুই প্রথম দেখাতে এমন কাণ্ড করলি? এই ছেলে তোর সাথে প্রেম করবে? বীজগণিতে দেখিসনি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তেমনি বিদ্বেষে বিদ্বেষে প্রেম হয়। অরুণী একটু থেমে আবার বলল, আমি স্কুলের নাম লিখে দিয়েছি, স্কুলে গিয়ে খোঁজ করে আমায় পাবে না, বাসায় গিয়ে দৌড়ানি খাবে। কিন্তু ফোন নাম্বার সঠিকই দিয়েছি। সাথে সাথে যদি উনি ফোন দিয়ে ট্রাই করতো, একবার শুধু ফোন দিক, ওনার ফোন নাম্বারটা রেখে আমার এই সিমটা অফ করে রাখবো। ওনার রুমমেট যে ফোন নাম্বার দিয়েছে সেটা অফ, এখন এই পদ্ধতিতে ফোন নাম্বারও পেয়ে যাব। অরুণীর কণ্ঠে উচ্ছ্বাস, চোখে মুখে আমোদ। তাইতিক উৎকণ্ঠিত হয়ে বলল, তাই বলে তুই আমজাদ স্যারের ঠিকানা দিবি? স্যারের বাসায় গিয়ে সাথীকে খোঁজ করলে ওনার হাত পা ভেঙে দেবে। দিক ভেঙে আমি হসপিটালে গিয়ে সেবা করব। তুই কি ওনার টাকা সত্যি ফেরত দিবি না? দিব, তবে এত তাড়াতাড়ি নয়। নীরা প্রশ্ন করল, আমজাদ স্যার যদি জেনে যায় সব? অরুণী তাচ্ছিল্য করে বলল, নির্বোধ মানুষের মতো কথা বলিস না তো নীরা। আমজাদ স্যার আমার কথা জানবে কিভাবে? অরুণীর ঠোঁটের কোন প্রদেশে সূক্ষ্ম হাসি, চেহারায় সানন্দ ভাবটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রুদ্র ওর ফোন নম্বর বন্ধ পেয়ে প্রথমে স্কুলে যাবে, স্কুলে এই নামে কাউকে না পেয়ে বিস্মিত হয়ে যাবে, তারপর শেষে উপায় না পেয়ে আমজাদ স্যারের বাসায় গিয়ে সাথীকে খোঁজ করবে। আমজাদ স্যার রুদ্রের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করবে। এসব আগাম ভবিষ্যৎ ভাবতে ভাবতে অরুণী পুলকিত হয়ে উঠছে। রাকা ভাবা বিষ্ণু গলায় বলল, অরুণী, আর যাই বলিস, রুদ্রকে দেখলেই প্রেমে পড়ে যাওয়া যায়। ওয়েটারের সাথে যখন কথা বলছিল তখন একটু হাসছিল। আহা কি দারুণ হাসি, একটা গেজ দাঁত আছে। আমার বলতে ইচ্ছা করছিল, ভাইয়া আবার একটু হাসেন।
রাকা কথাটা বলার শেষে অরুণীর দিকে তাকিয়ে দেখলো অরুণীর আরক্ত দৃষ্টি ওর দিকে, ক্ষুধার্ত পাখিনীর মতো মুখের অভিব্যক্তি এক্ষুনি যেন রাকার গর্দান দেহ থেকে আলাদা করে ফেলবে। রুদ্রর দিকে যদি ফের তাকাস খুব খারাপ হবে। অরুণীর প্রতিক্রিয়া দেখে নীরা অবাক হয়ে গেল। এত সিরিয়াস রুদ্রের ব্যাপারে নীরা মজা ভেবেছিল। বলল, তোরা সবাই এমনভাবে রুদ্র রুদ্র দেখছিস মনে হয় উনি আমাদের সমবয়সী কেউ, কম হলেও 3-4 বছরের সিনিয়র। আর অরুণী, তুই বোকার মতো রুদ্রর ব্যাপারে এত সিরিয়াস হচ্ছিস কেন? কার ওপর ক্রাশ খেলে এত পাগলামি করতে হবে? গিয়ে দেখ, ওই ছেলের কম হলেও 5টা গার্লফ্রেন্ড আছে। অরুণী চরম বিরক্তি নিয়ে বলল, বোকার মতো সিরিয়াস হচ্ছি মানে? রুদ্রকে ভালো লেগেছে প্রথম দেখাতে, আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। সিরিয়াস ভালোবাসা? ক্রাশ তো কত ছেলের উপরেই খেয়েছি। ক্রাশের জন্য এত পাগলামি করার মতো বোকা আমি না। আমি রুদ্রর প্রেমে পড়ে গেছি। প্রেম মানেই পাগলামি। তোরা দেখিস, রুদ্রর সাথে আমার প্রেম বিয়ে সব হবে। অরুণীর সিরিয়াসনেস দেখে ওরা যথারীতি হা হয়ে রইল। অরুণী ওদের দিকে তাকিয়ে বলল, শোন, আমি রুদ্র রাখবো আর তোরা রুদ্র ভাই রাখবি। একটাও কুনজর দিবি না রুদ্রের দিকে। তাইতে কষাটে গলায় বলল, অরুণী, অনেক পাগলামি হয়েছে, এবার বাদ দে। সূর্য ভাই একবার জানলে তোর অবস্থা খারাপ হবে। পাগলামি মানে কি পাগলামি করেছি? একটা ছেলে যদি একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে পারে, একটা মেয়ে কেন পারবে না? আর সূর্য দাদা কিভাবে জানবে? রাকা বলল, কি বললি অরুণী? তুই প্রেমের প্রস্তাব দিবি? আরই ওকে অরুণী। অরুণী উত্তরে বলল, কথায় কথায় ইংরেজি ফুটাইস না। আমি সম্পূর্ণ ঠিক আছি। দেখবি কয়দিন পর রুদ্রের সাথে পালিয়ে গেছি। আমাদের ফুটফুটে একটা মেয়ে হবে, নাম রাখবো শিজুকা। নীরা হতচেতন হয়ে বলল, অরুণী, তুই বাসায় যা, গিয়ে মাথায় 1 ঘন্টা বরফ দিয়ে রাখ, তারপর টানা 17 ঘন্টা ঘুমাবি। ঘুম থেকে উঠে গোসল দিবি, গোসল দিয়ে পেট পুরে তোর পছন্দের খাবারগুলো খাবি। তারপর ঠান্ডা মাথায় চিন্তা করবি যে এমন পাগলামি কি করা উচিত। অরুণী কথা না বাড়িয়ে বাসায় চলে গেল। রুদ্রের সাথে দেখা হয়েছে, এত কাছ থেকে দেখেছে। রুদ্রের গলার স্বর সুশ্রাব্য ধ্বনির মতো অরুণীর কর্ণকুহরে বারবার বাজছে। অরুণীর মনের আনন্দ দিক বিদিক মাতিয়ে তুলছে। সেই সাথে রুদ্র আমজাদ স্যারের বাসায় গিয়ে সাথীকে খুঁজলে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে সেই নিয়ে উৎকণ্ঠা। এত উত্তেজনা উৎকণ্ঠায় অরুণী নিজেকে পাগল পাগল লাগছে। রুদ্র আকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ফিজিক্স নিয়ে অনার্স করছে। অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, দেখতে সুদর্শন। বিশেষ করে রুদ্রের হাসি, হাসলে একটা গ্যাজ দাঁত দেখা যায়। গ্যাজ দাঁতটাই যেন হাসি সুন্দর হওয়ার রহস্য। অরুণীকে টাকা ধার দিয়ে সন্দিহান মনে বাসায় গেল রুদ্র। অরুণীর কথাবার্তায় অদ্ভুত এক ভাব ফুটে ওঠে। এই অদ্ভুত ভাবটা যে কাউকেই প্রথম প্রথম ভীষণ ভাবায়। রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে পাবজি খেলছে রুদ্র। কিরণ কোথা থেকে যেন এসে ধপ করে বিছানায় বসলো। রুদ্রে, তোকে তো একটা কথা বলাই হয়নি। আরে ভাই, কি ইন্টারেস্টিং কথা, আমি ভুলেই গিয়েছি বলতে। রুদ্র পাবজি খেলায় মগ্ন। কিরণের কথা রুদ্রের কান পর্যন্ত পৌঁছলো না। কিরণ বিরক্ত হয়ে বলল, ফালতু একটা খেলা পেয়েছে। আরে শালা, ইন্টারেস্টিং কথা। রুদ্র মোবাইলের দিকে তাকিয়ে অমনোযোগী ভাবে বলল, পরে শুনবো। এখন যদি ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে পড়ে তবুও রুদ্রের মনোযোগ পাওয়া যাবে না। কিরণ ব্যর্থ চেষ্টা না করে নিজের কাজে মন দিল। রাতে ঘুমানোর আগে রুদ্র কিরণকে বলল, কি যেন বলতে চেয়েছিস বিকালে? কিছু না, ঘুমাবো, এখন বেরোতে পারিস না। আর আমি তো তখন পাবজি খেলছি। পাবজি খেলার সময় ডিস্টার্ব করা গুনাহ। এখন বল, কি ইন্টারেস্টিং কথা? আমিও এখন ঘুমাবো, ঘুমে ডিস্টার্ব করা গুনাহ। মেয়ে মানুষের মতো কথা বেচানোর স্বভাব তোর আর গেল না? কিরণ গায়ের পাতলা কাঁথাটা ফেলে শোয়া থেকে উঠে বসে। সিথানের বালিশটা খাটের সাথে লাগিয়ে হেলান দিয়ে রুমের লাইটটা অন করলো। রুদ্র প্রকুচকে তাকিয়ে বলল, আরে, লাইট জ্বালিয়েছিস কেন? একদম উঠে বসে লাইট জ্বালিয়ে কথা বলতে হবে? আরে দোস্ত, ইন্টারেস্টিং কথা, আন্ধারে বলে মজা পাবো না। রুদ্র এত ইন্টারেস্টিং কথা শুনতে অধীর চোখে তাকালো। কিরণ বলল, তুই রাজশাহী যাওয়ার কয়েকদিন পর এক মেয়ে আসে। আমি সদ্য গোসল সেরে বের হয়েছি, এমন সময় ডোরবেল বাজে। আমি ভেবেছি নিচের তলার সিফাত ওরা এসছে। দরজা খুলে দেখি একটা মেয়ে দাঁড়ানো। আমার কোমরে কোনো রকম
তোয়ালে পেঁচানো ছিল। আমি দ্রুত রুমে এসে ট্রাউজার আর টি শার্ট পরে আবার দরজার কাছে যাই। মেয়েটা তোকে খোঁজ করলো। রুদ্র খানিক অবাক হয়ে পড়ল। আমায় খোঁজ করেছে? আমার পরিচিত কেউ? তোর পরিচিত কিনা আমি বলবো কিভাবে? হ্যাঁ, এসে মেয়েটা বললো সে নাকি তোর গার্লফ্রেন্ড, তোর সাথে শারীরিক মানসিক সম্পর্ক। আরে ভাই, কি চটপট কথা বলে। রুদ্র এই পর্যায়ে জোরে সোরে ধাক্কা খেলো, যেন অত্যাশ্চর্য হয়ে পড়ল। শারীরিক মানসিক সম্পর্ক? আরে পড়োটা শোন। তারপর বলে, ভাইয়া আমি মিথ্যে বলেছি, রুদ্রকে আমার খুব দরকার, ওনার ফোন নাম্বারটা দিন প্লিজ। এমনভাবে অনুরোধ করা শুরু করলো, আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তোর ফোন যেদিন হারিয়ে গেছে ওদিনই দিয়েছি ফোন নাম্বারটা, তাই বোধহয় ফোনে পাইনি। ওই সিম তুলেছিস? রুদ্র চিন্তামুক্ত গলায় বলল, না, তুলেনি সিম, কিন্তু মেয়েটা আমায় খুঁজতে একদম বাসায় চলে এসেছে। কি অদ্ভুত ব্যাপার। আর কি সব আজগুবি কথাবার্তা বলেছে। মেয়েটার নাম জানিস? না না না, নাম বলেনি বোধহয়। আমি ফোন নাম্বার দেওয়ার পর আমায় বললো, ভাইয়া আপনি আমার যে কি উপকার করেছেন, আপনার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আমি মেয়ে হলে শুধু জড়িয়ে ধরতাম না, চুমুও খেতাম। শেষ কথাটুকু বলে হাসতে লাগলো কিরণ। রুদ্রও হাসছে, কিন্তু রুদ্রের মাথায় একটা চিন্তা বিরাজ করছে। মেয়েটা কে? এই চিন্তার কারণে হাসি বেশি সময় স্থায়িত্ব লাভ করলো না। রুদ্র ঠোঁট কামড়ে উদ্বিগ্ন হয়ে বলল, আমি কি মেয়েটাকে চিনি? আমি আগে কখনো দেখিনি। তুই চিনিস কিনা কিভাবে বলবো। মেয়েটা শ্যাম বর্ণের, সিল্কির চুল কাঁধ বরাবর, শ্যামলা হলেও দেখতে ভালো লাগে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হবে, স্লিপ। মেয়েটার চেহারার বর্ণনা শুনে রুদ্রের কল্পনায় রেস্টুরেন্টের সেই চারুর কথা মনে পড়ে গেল। রুদ্র মহা দুশ্চিন্তায় পড়ে গেল। কিরণ, আমার খুব খটকা লাগছে। তুই যেরকম বললি না, ঠিক সেরকম একটা মেয়ে আজ রেস্টুরেন্টে বসে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। সবটা শুনে কিরণও খানিক চিন্তিত হয়ে গেল। বলল, ফোন দে তো ওই মেয়ের নম্বরে। আরে ধুর, এত রাতে ফোন দিব? কাল সকালে দিব। তো টাকা কবে ফেরত দেবে বলেছে? কাল। একটা মেয়ে টাকা ধার চাইলো আর টাকা তুই দিয়ে দিলি? হ্যাঁ, সেই মেয়ে কি এই মেয়ে? রুদ্র বেশ বিরক্ত হয়ে জবাব দিল, আরে ভাই, এমন অনুনয় বিনয় শুরু করেছে, আমি বলবো কিভাবে এই মেয়ে সেই মেয়ে কিনা? আমার তো মনে হয় এই মেয়ে সেই মেয়ে, কিন্তু শিওর হব কিভাবে? রুদ্র একটু থেমে আবার বলল, আর ওই মেয়েটা একদম রুম পর্যন্ত এসে পড়লো কিভাবে? সঞ্জিতা কর্মকার দেখেনি? কিরণ নিরুদ্বেগভাবে বলল, কি জানি। লাইট অফ করে শুয়ে পড়ল রুদ্র। রাত হয়েছে বেশ, অন্ধকারে চোখ মেলে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি অন্ধকারে মিশে রয়েছে। রুদ্র চোখ বোঝে। রেস্টুরেন্টের মেয়েটার ব্যাপারটা ভাবাচ্ছে রুদ্রকে। রুদ্র ভাবনা চিন্তা মাথা থেকে দূর করে ঘুমিয়ে যায়। আজকে সকালে কোচিং থাকার তাড়নায় তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় অরুণীর। চোখ না খুলেই বালিশের পাশে রাখা ফোনটা খুঁজতে থাকে। ফোন পেয়ে গেলে ফোনের স্ক্রিনের দিকে নিভু নিভু চোখে তাকায়। এখনও টাইম হয়নি, আরও 1 ঘন্টা ঘুমানো যাবে। হঠাৎ রুদ্রের কথা মনে পড়ায় উত্তেজনায় ঘুম চলে যায়। চোখ বুজে শুয়ে থাকলেও ঘুম হয় না। রুদ্রকে নিয়ে মন গড়া প্রেমময় কিংবা রোমাঞ্চকর চিন্তা ভাবনায় ছেয়ে যায় অরুণীর মনের দিক দিগন্ত। কিন্তু এই রোমাঞ্চকর কল্পনা বেশিক্ষণ স্থায়ী হলো না। রুমের বাইরে থেকে লম্বা সুরে ডাক আসে, অরুণী। শাহেদ আহমেদের গলা। অরুণী হুড়মুড়িয়ে বিছানা ছাড়ে। এত শিক্ষা সচেতন বাপকে নিয়ে অরুণী মাঝে মাঝে বিষণ্ণ হয়ে পড়ে। দ্রুত হেঁটে শাহেদ আহমেদের কাছে যায়। নিচু স্বরে বলে, আব্বা, আরো আধা ঘন্টা ঘুমানো যেত। শাহেদ আহমেদ গম্ভীর মুখে বলল, তোর পড়তে বসতে হবে না। সকালে ব্রেন ফ্রেশ থাকে, পড়া ভালো হয়। দুপুরে যে পড়া 1 ঘন্টা হয় না, সকালে সে পড়ায় 20 মিনিটে হয়ে যায়। অরুণী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে রুমে গিয়ে পড়তে বসে। রুদ্রের কলের অপেক্ষায় বারবার ফোনের দিকে তাকাচ্ছে। এখনো ফোন দিচ্ছে না কেন? টাকার জন্য? রুদ্রের ফোন নম্বরটা পেলেই সিমটা বন্ধ করে রাখবে। অরুণী কোচিংয়ে যায়। নাহিদ স্যার রসায়ন বোঝাচ্ছে। অরুণী পিছনের সিটে বসে আছে, খেয়াল নেই সেদিকে। নাহিদ স্যার কর্মমুখী রসায়ন বোঝাচ্ছে। অরুণী প্রেম রসায়নে ব্যস্ত। হঠাৎ অরুণীর ফোন বেজে ওঠে। ক্লাসের সবাই এদিক ওদিক তাকাচ্ছে। কার ফোন বেজেছে? নাহিদ স্যারের কোচিং ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। নিষেধাজ্ঞা অবজ্ঞা করে প্রায় সবাই ফোন নিয়ে আসে, সাইলেন্ট কিংবা অফ করে রাখে। অরুণীর ফোন সাইলেন্ট করতে খেয়াল ছিল না। নাহিদ স্যার হুঙ্কার দিয়ে বলল, অরুণী দাঁড়াও। অরুণী দাঁড়ায়।
নাহিদ স্যার অরুণীর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কর্কশ গলায় বলল, ফোন এনেছো কেন? অরুণীর চেহারা বিষণ্ণ প্রকৃতির হয়ে গেল। শোকার্থ গলায় বলল, স্যার আমার খালা খুব অসুস্থ। খালার জন্য ও নেগেটিভ রক্ত দরকার। এই গ্রুপের রক্ত পাওয়া কঠিন, কোথাও পাচ্ছে না। আমি একটা ফেসবুক গ্রুপে রক্তের জন্য পোস্ট দিয়েছি, সেখানে আমার ফোন নম্বর দিয়েছি। আমি কোচিংয়ে আসার একটু আগে একজন ফোন দিয়ে বলল রক্ত দেওয়ার মানুষ পেয়েছে, তারা কিছুক্ষণ পরে আমার সাথে যোগাযোগ করবে, তাই ফোন এনেছি। আমি কখনো ফোন নিয়ে আসি না, জিজ্ঞেস করে দেখুন সবার কাছে। তাইতি তাকিয়ে আছে অরুণীর মুখের দিকে। অরুণীর কোনো খালাই নেই। বেদনায় অরুণীর গলা ছলো ছলো। এমন ব্যথাতুর মুখে বলা কথার বিপরীতে নাহিদ স্যার শক্ত গলায় কিছু বলতে পারল না। নাহিদ স্যার বরাবরই পরোপকারী মানুষ, অন্যের বিপদে মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। নাহিদ স্যার স্নেহপূর্ণ গলায় বলল, যাও যাও, রুমের বাইরে গিয়ে কথা বলে এসো। অরুণী ফোন নিয়ে রুমের বাইরে এসে ঠোঁটে দুষ্টুমির এক চিলতে হাসি ফোটায়। রুদ্রের ফোন নম্বরে ডায়াল করে, একটু কথা বলেই না হয় সিমটা অফ করবে। অরুণী দুইবার ফোন দেওয়ার পর ফোন তুলে ওপাশ থেকে শুরুতেই বলে, টাকা কখন দিবে? কোথায় বসে দিবে? অরুণীর কাছে রুদ্রের গলার স্বর শ্রুতি মধুর লাগলো। অরুণী এই স্বরে মুগ্ধ, এই স্বরে বিভোর, এই কণ্ঠ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে চায় সারা জীবন। অরুণী যেন মত্ত হয়ে গেল। কয়েক মুহূর্ত পর বলল, কত টাকা যেন ধার নিয়েছি? রুদ্র অবাক। এই মেয়ে ফাজলামি করছো? অরুণী রুদ্রের গলা শোনার জন্য আরও কিছুক্ষণ উল্টো পাল্টা বকতে থাকে, তারপর সিম অফ করে রাখে। খুঁজুক রুদ্র, স্কুলে আমজাদ স্যারের বাসায় সবখানে খুঁজুক। অরুণী ফোন রাখার রুদ্র হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। কিরণ বসে বসে ফিজিক্সের অঙ্ক কষছিল। রুদ্রের চেহারায় অভিব্যক্তি দেখে বলল, কিরে কি হলো? রেস্টুরেন্টে এই মেয়ে কি সেই মেয়ে যে বাসায় এসেছিল? রুদ্র রাগ দেখিয়ে বলে, আরে রাখ তোর এই মেয়ে সেই মেয়ে। রেস্টুরেন্টে সেই মেয়ে টাকা চাইতেই কিসব উল্টাপাল্টা বলল। কিরণ হেসে ওঠে, বিদ্রুপ করে বলে, দিয়েছে মেরে তোর টাকা? আমার টাকা মেরে খাওয়া এত সহজ? দরকার হলে সেনা মোতায়েন করব, ওই মেয়েকে খুঁজে বের করবই। কিরণ কৌতুকের ছলে বলল, সেনা মোতায়েন করার কি দরকার? হ্যাঁ, মেয়ের ঠিকানা তো জানিসই। প্রথমে স্কুলে খোঁজ নে, পেয়ে গেলে তো ভালোই, স্কুলে না পেলে শুধু বাসায়। রুদ্রের কাছ থেকে তৎক্ষণাৎ উত্তর আসে না। অনেকক্ষণ পর চরম বিরক্তি নিয়ে বলল, হাঁটুর বয়সী একটা মেয়ে কত ফাজিল। আমার মনে হয় এই মেয়ে সেই মেয়ে, কোথাও কোনো গন্ডগোল আছে। রুদ্র উত্তর দিল না। ভার্সিটিতে যাওয়ার পথে অরুণী যে স্কুলের ঠিকানা দিয়েছে সে স্কুলে যায় রুদ্র। অনেক খোঁজাখুঁজি করে, চারু নামের কেউ নেই। সাথী নামে অনেকজন আছে, কিন্তু রুদ্র যাকে খুঁজছে সে না। রাগে রুদ্রের গা জ্বলে যাচ্ছে। রুদ্রের এই মুহূর্তে মনে হচ্ছে টাকা কোনো বিষয় না, কিন্তু মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। বিকালে ছাদে ক্যারাম খেলার সময় কিরণ অরুণীর প্রসঙ্গটা তোলে। কার্তিক কর্মকারের বাসার দোতলায় থাকে সৌমিক। রুদ্র আর কিরণের এক ব্যাচ জুনিয়র, কিন্তু সম্পর্ক খুব ভালো। সবটা শুনে সৌমিক হাসতে হাসতে বলল, রুদ্র ভাই আজকাল এত দিল দরদি হয়ে গেছেন, আপনার মতো মানুষকে বোকা বানাই। সাধারণ কোনো মেয়ে না, দারুণ বুদ্ধিমতী বটে। এমন তামাশা রুদ্রের বিরক্ত লাগছে। ক্যারাম বোর্ড ঘষতে ঘষতে বলল, মেয়েটা এমনভাবে অনুনয় বিনয় করেছে। খেলা শেষে রুমে গিয়ে রুদ্র চোখ লাল করে তাকায় কিরণের দিকে। চোয়াল শক্ত করে বলল, জুনিয়র পোলাপানের মধ্যে তুই ওসব কথা তুলে দিয়েছিস, আমাদের মান সম্মান খুব বেড়েছে না? রুদ্র রাগে অনার্থক বিড়বিড় করতে করতে ল্যাপটপ নিয়ে বসে। বন্ধ ল্যাপটপটা অন করে। কিরণ কিছুক্ষণ পর জিজ্ঞেস করে, লাবণ্য ফোনটা দেয়? রুদ্রের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে ল্যাপটপটা কিরণের মুখে ছুঁড়ে মারবে। একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে রুদ্র, পরক্ষণে রাগ সংযত করে বলে, না রে, মিস করিস না দোস্ত। ওই যে একটা কথা আছে না, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয়। রুদ্র কিরণের পরবর্তী কথার আর জবাব দিল না। ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হলো। 2-3 দিন হয়ে গেল। অরুণী এবার নিজেই চিন্তায় পড়ে গেল। রুদ্র কি যায়নি আমজাদ স্যারের বাসায়? রুদ্রের সাথে কিভাবে প্রেম করবে? আদেও কি সম্ভব সেটা? অরুণীর মনে হচ্ছে রুদ্রকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিল। অদ্ভুত বাড়াবাড়ি রকমের সেই ভালোবাসা। ভালোবাসা তো সকল নিয়মকানুনের ঊর্ধ্বে। কখন কিভাবে ভালোবাসা নামক মহাপ্রলয়
প্রলয়ে মানুষ নিজেকে হারিয়ে ফেলে তা সে নিজেও জানে না। রুদ্রের যদি অরুণীকে ভালো না বাসে অরুণী কষ্ট পাবে, ভীষণ কষ্ট, অসহ্য রকমের কষ্ট। অরুণী ছাদে বসেছিল, হঠাৎ পায়েস খেতে ইচ্ছে করলো। ছাদ থেকে নেমে রান্নাঘরের দিকে যেতে যেতে ডাকলো, শামিমা আপা, শামিমা আপা। শামিমা রান্নাঘর থেকে উঁচু গলায় বলে, কি হয়েছে অরুণী? অরুণী রান্নাঘরের দরজার সামনে গিয়ে বলল, আমার জন্য পায়েস রান্না করবে, ভাত ভাত করে কড়া মিষ্টি দেবে, আর দুধ দিয়ে একদম ক্ষীর ক্ষীর করে ফেলবে। এখনই রান্না করা লাগবে? তোমার কাজ থাকলে পরে রান্না করো, আমার তো এখন খেতে ইচ্ছে করছে। শামিমা মাথা ঝাঁকায়, অরুণী রুমের দিকে যেতে লাগলো। হঠাৎ কি যেন মনে পড়ায় আবার রান্নাঘরে আসলো। শামিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। অরুণী বলে, আপা, তোমার ছেলে অসুস্থ হয়েছে? বললা না যে টাইফয়েড জ্বর হয়েছে? শামিমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। শামিমার প্রতি অরুণীর এই সহানুভূতি শামিমার মনে প্রশান্তি ঢেলে দেয় যেন। শামিমা বিমর্ষতাপূর্ণ গলায় বলে, না, সুস্থ হয় নাই, ডাক্তার অনেক টাকার ওষুধ দিছে, খাওয়াইতে পারি নাই। বাসায় যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়েছেও। কথাটা বলে অরুণী শামিমার দিকে আর তাকালো না। তাকালেই শামিমা অস্বস্তিতে পড়বে। অরুণীর কাছে কোনো এক অজ্ঞাত কারণে শামিমাকে ভালো লাগে ভীষণ। ধীর স্থির স্বল্পভাষী শামিমা সব সময় মৃদু হেসে কথা বলে, কেমন মায়া মায়া একটা ভাব। রুদ্র বিকালের দিকে অরুণীর দেওয়া ঠিকানাটা দেখে। মেজাজ খিটখিটে হয়ে আছে রুদ্রের। কিরণকে জিজ্ঞেস করে, যাবি? চল। এত ইন্টারেস্টিং ঘটনা আমি মিস করতে চাই না। যাবো না মানে? কোন দিক থেকে তোর কাছে এটা ইন্টারেস্টিং? আমার টাকা মেরে দিয়েছে সেটা তোর কাছে ইন্টারেস্টিং? তুই শালা বন্ধু নামের কলঙ্ক। কিরণ হাসে। অরুণীর দেওয়া ঠিকানা অনুযায়ী যায়। 2 তলা একটা বিল্ডিং। রুদ্র উপরের দিকে তাকায়। টাকা নিতে শেষ অবধি বাসা পর্যন্ত আসতে হলো। কিরণ থেমে যায় হঠাৎ। রুদ্রের দিকে তাকিয়ে বলল, দোস্ত তুই যা, আমার কেন যেন ভয় করছে। তোর ভয় করছে মানে? তোর কেন ভয় করবে? ইন্টারেস্টিং ঘটনা দেখতে এসেছিস তো, এখন ভয় করছে কেন? রুদ্রের চোরাচুরিতে কিরণও যায়। রুদ্র খুব ভয়ঙ্কর মেজাজ নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে, যেন অরুণীকে পাইলে 2-4 ঘা লাগিয়ে দিবে। কয়েকবার কলিং বেল বাজায়। কলিং বেলের শব্দে ঘুম ভাঙা আমজাদ হোসেন দরজার সামনে দাঁড়ানো। কাঁচা ঘুম ভাঙার ফলে মেজাজ খিটখিটে। রুদ্র আপাত মস্তক এক নজর তাকালো আমজাদ হোসেনের দিকে। পরনে লুঙ্গি, উদাম গাত্র, বয়স 30 পেরিয়েছে। রুদ্র জিজ্ঞেস করলো, সাথী আছে? আপনি কি সাথীর ভাই? হঠাৎ কি হলো রুদ্র ঠিক বুঝতে পারল না। আমজাদ হোসেন চিৎকার করে বলল, শালার পুত, দাঁড়া। কিরণ দৌড় দিল। কিরণের দৌড় দেখে রুদ্রও দৌড়তে লাগলো। আমজাদ হোসেন অরুণীদের কলেজের ইংলিশ টিচার। অবিবাহিত আমজাদ হোসেন বয়সের তাড়নায় অরুণীদের ক্লাসের নজর কাড়া সুন্দরী সাথীর প্রেমে পড়ে যায়। ঘটনা শুধু প্রেমে পড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না। কলেজের বসন্ত বরণ অনুষ্ঠানের দিন আমজাদ হোসেন সাথীকে অতি গোপনে কলেজ ক্যাম্পাসের এক কোণে ডেকে নিয়ে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েদের স্বভাবগত অভ্যেস অনুযায়ী সাথী প্রেম প্রস্তাবের সাথে সাথে হ্যাঁ বলল না। হ্যাঁ বলতে সপ্তাহখানেক সময় লাগলো। কথাই আছে, দেওয়ালেরও কান আছে। এই চিরন্তন সত্যবাণীকে আবারও সত্য প্রমাণ করে দিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে সাথী আর আমজাদ হোসেনের প্রেমের বিষয় সবার মুখে মুখে। এসব উপেক্ষা করে তাদের প্রেম ভালোই চলছিল। ক্লাসের ফাঁকে শুভ দৃষ্টি ক্যান্টিনে ফুচকা খাওয়া, কলেজের আনাচে কানাচে ফুসুর ফাসুর শুরু করে দেয় সুযোগ পেলেই। হঠাৎ একদিন এক ন্যাক্কারজনক কথা পুরো কলেজে আলোর বেগে ছড়িয়ে পড়ে। আমজাদ হোসেন আর সাথী নাকি বাথরুমের চিপায় ঢুকে চুমু খেয়েছে। ঘটনাটা যখন প্রিন্সিপালের কানে গেল তখন ভয়ঙ্কর রূপ নিল। লোকমুখে শোনা কলেজ প্রিন্সিপাল নাকি আমজাদ হোসেনকে চরম অপমান করেছে এমন বিশ্রী কাণ্ডের জন্য। এই ঘটনা ঘটার পর থেকে 15 দিন পর্যন্ত কলেজে আসেনি সাথী। আমজাদ হোসেনকে চাকরির জন্য আসতেই হলো। আমজাদ হোসেনের হাস্য উজ্জ্বল মুখ তখন দেখা যায়নি। অস্বস্তিকর পূর্ণ একটা ভাব মুখে নিয়ে ক্লাসে আসে। আশেপাশে তাকায় না।
নিচের দিকে তাকিয়ে ক্লাস নেয়। স্টুডেন্টরা যেভাবে সুযোগ পাচ্ছে সে সেভাবে খোঁচা মেরে ইশারা ইঙ্গিতে হাসাহাসি করছে আমজাদ হোসেনকে নিয়ে। লজ্জা কিংবা অস্বস্তিতে আমজাদ হোসেনের মুখ সব সময় থমথমে থাকত। ঘটনার 1 মাস পর সাথীর বিয়ে হয়ে যায়। বিয়ে আমজাদ হোসেনের সাথে হয়নি, বিয়ে হয়েছে এক বিসিএস ক্যাডারের সাথে। সাথীর প্রাক্তন হিসেবে আমজাদ হোসেন পুরো কলেজে পরিচিত হয়ে যায়। সবাই আড়ালে আবডালে আমজাদ হোসেনকে নিয়ে হাসাহাসি করে। আমজাদ হোসেন ক্লাসে পড়া জিজ্ঞেস করলে ছাত্রছাত্রীরা এমন এক অদ্ভুত ভঙ্গিতে হাসে, আমজাদ হোসেন বুঝতে পারে এই হাসি তাকে নিয়ে বিদ্রূপের হাসি। বিরক্ত আর লজ্জার সর্বশেষ স্তরে পৌঁছে যায় আমজাদ হোসেন। আমজাদ হোসেনের বন্ধু সমাজেরও অনেকে এই বিষয় নিয়ে হাসি তামাশা কিংবা কৌতুকের ছলে মজা লোটে। আমজাদ হোসেন প্রথম এসব দাঁত কামড়ে সহ্য করলেও আস্তে আস্তে তিক্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সরাসরি কিংবা ইশারা ইঙ্গিতে কেউ কোনো রকম উপহাস করলেই আমজাদ হোসেন ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সেখানে তার বাসায় গিয়ে সাথীকে খোঁজ করা কতটা দুঃসাহসিক কাজ। না জেনে এই দুঃসাহসিক কাজটাই রুদ্র করে ফেলল। কিরণ আগে রকেটের গতিতে দৌড়চ্ছে। রুদ্র দৌড় বন্ধ করে হাঁপাচ্ছে আর হাঁটছে। কিরণকে দূর থেকে ডাকে। হাঁপানোর স্বরের ডাক বেশি দূর পর্যন্ত যায় না। রুদ্রের মেজাজ বিগড়ে যাচ্ছে, চোখ থেকে রাগের ফুলকি ছড়াচ্ছে যেন। কিরণ আমজাদ হোসেনের বাসা থেকে অনেক দূর গিয়ে থামে। রুদ্র ক্ষিপ্ত অবস্থায় হেঁটে কিরণের কাছে যায়। রুদ্রের অগ্নিবর্ণ চোখের কঠিন দৃষ্টি কিরণের দিকে। ক্রোধান্বিত গলায় চেঁচিয়ে বলল, দৌড় দিলি কেন? আমরা কি চুরি করতে গেছি? ওই সাথীর ভাই শালাই অমন তালবাহানা করলো কেন? দৌড় শেষে হাঁপাতে কিরণের প্রাণ ওষ্ঠাগত। নিচের দিকে ঝুঁকে বড় বড় নিঃশ্বাস ফেলছে। মাথা তুলে রুদ্রের দিকে তাকাতেই দেখে রুদ্র ওর দিকে তীব্র রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। কিরণ অসহায় গলায় বলল, দোস্ত তুই তো জানিস আমি মারধর কত ভয় পাই। উফ দোস্ত, মায়ের খালি এত ব্যথা লাগে। ওই শালা পাগলা কুত্তার মতো তাকিয়েছিল, যেন এক্ষুনি আমাদের পা কামড়ে ছিঁড়ে ফেলবে। রুদ্র নিদারুণ বিরক্তি নিয়ে বলল, অহেতুক ভয় পেলি কেন তুই? আর রুদ্র এখন কি মানুষকে ভয় পায়? সাথীর ভাই আমাদের শালার পুত বললো কেন? আমাদের গালি দিল আর আমরা প্রতিবাদ না করে দৌড় দিয়েছি। আমজাদ হোসেনের ওপর তীব্র রাগে রুদ্র প্যান্টের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে রুদ্র। কিরণ বলল, আমি না হয় মারধর ভয় পাই, তুই তো পাস না ভয়, তাহলে তুই কেন দৌড় দিয়েছিস? আমি তো তোর দৌড় দেখে দৌড় দিয়েছি, ভয় পেয়ে দৌড় দেইনি। রুদ্র এইটুকু বলে থেমে বদমেজাজ নিয়ে বলল, ওই ইচড়ে পাকা মেয়েটাকে আর একবার সামনে পেলে গুনে গুনে 4টা চট দিব। সবেমাত্র স্কুলে পড়ে অথচ কি ফাইজলামিটা করলো। দোস্ত তুই ওই টাকার আশা ছেড়ে দে, আমি আর এসবে নেই। টাকার আশা ছাড়বো মানে? আমি আবার যাব ওই বাসায়, কিন্তু একটা কথা বল, ওই লোক আমাদের গালি দিল কেন? কিরণ ক্রূর বিদ্রুপ করে বলল, বাসায় গিয়ে যুবতী বোনকে খুঁজলে গালি দিবে না তো কি? হ্যাঁ, জানতেও চাইবে না কেন খুঁজছি। আমাদের শালার পুত বলল, ভাবতে পারিস ব্যাপারটা? কিরণ দাঁত কেলিয়ে বলল, বাবা বেবির কি আছে? আবার কখনো ওই লোকের সাথে দেখা হলে আমরা মামা ডাকবো। কিরণের অহেতুক দাঁত কেলানিতে রুদ্রের শরীর রাগে চরচর করছে। রাগ শেষ পর্যন্ত ঘুরে ফিরে অরুণীর ওপর গিয়ে ঠেকছে। রুদ্রের হাত ইস্পিস করছে। এক হাত দিয়ে অন্য হাতের তালু চাপড়াতে বলল, কিরণ তুই বাসায় যা। কিরণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কোথায় যাবি? কিরণ একটু থেমে রুদ্রকে সাবধান করে দিয়ে বলল, ওই বাসায় যাস না, মার দিয়ে বসলে তখন আবার কি করার? হ্যাঁ, টাকার থেকে মান সম্মান বড়। বাসায় গিয়ে টাকার জন্য জোরাজোরি করলে মিথ্যে মামলা ঠুকে দিবে, নারী নির্যাতনের মামলা, বুঝলি? যেমন ইচ্ছে বাঘা বোন তেমন ভাই, ভয়ঙ্কর মানুষেরা। রুদ্র কি যেন ভেবে বলল, তুই বুঝলি কিভাবে ওটা ওই মেয়ের ভাই? তোকে হাই স্কুলে পড়া মেয়ের হাজব্যান্ড, সে যুগ এখন আর আছে? রুদ্র উত্তর দিল না। কিরণ আবার তীব্র আক্ষেপ করে বলল, যুগ পাল্টায়, যুগে যুগে অনেক কিছুই পাল্টায়, কিন্তু আইনের ধারা পাল্টাচ্ছে না। নারী নির্যাতন মামলা আছে, পুরুষ নির্যাতন মামলা নেই কেন? হ্যাঁ, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ কত পুরুষ নির্যাতিত হচ্ছে গার্লফ্রেন্ডের হাতে কিংবা বউয়ের হাতে। আমাদের সাথে যা হয়েছে সেটা কি আর এক প্রকার নির্যাতন না? হ্যাঁ,
রুদ্র প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সিগারেট ধরালো। সিগারেটটা 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে 2টা টান দিয়ে নাক দিয়ে ধোঁয়া উড়ালো। শান্ত ভঙ্গিতে বলল, এটা নির্যাতন নয়, প্রতারণা। প্রতারণা মামলা দেওয়া যেতে পারে। রুদ্র সিগারেটের ধোঁয়া ছাড়তেই কিরণ নিচের নাক টিপে ধরল। সিগারেটের গন্ধে কিরণের মাথা ব্যথা হয়। রুদ্র কিরণের দিকে তাকিয়ে বলল, যে পুরুষ সিগারেট খায় না সে কোনো পুরুষ না। তো কি আমি পুরুষ না? হ্যাঁ, সিগারেট খেয়ে প্রমাণ করতে হবে যে আমি পুরুষ? তুই সিগারেট কেনার টাকা পাবি কোথায়? গার্লফ্রেন্ডকে লিপস্টিক, স্নো কিনে দিতে দিতেই তো পকেট খালি। কিরণ যেন চুক্তিতে পরাস্ত হলো। গার্লফ্রেন্ডকে নিয়ে এসব প্রসঙ্গ আসলেই কিরণ চতুরতার সহিত এড়িয়ে যাবে। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, তুই কি সত্যি প্রতারণা মামলা দিবি? রুদ্র হালকা গলায় বলল, আরে ধুর, এই কয়টা টাকার জন্য মামলা দিব? কিছুক্ষণ পর রুদ্র আবার ক্ষুব্ধ হয়ে বলল, সিনিয়র জুনিয়র সবাই আমার সাথে মেপে কথা বলে, আর ওই হাই স্কুলে পড়া মেয়ে আমার হাতের তালুতে নিয়ে নাচাচ্ছে। কিরণ হাসল, স্বস্তিপূর্ণ গলায় বলল, বলতো আমায়। আর যাই বলিস, ওখানে বসে আর কথা বাড়ালে নিশ্চিত আমাদের মার দিত। আমরা না হয় মারতে পারতাম, কিন্তু মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো? রুদ্র খ্যাক করে উঠে বলল, রাখ তোর জ্ঞান, ওই শালারে আমি মান না দিয়ে ছাড়বো? কিরণের ফোন বেজে ওঠে এর ভিতর। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিরণ যেন ভয়ে আড়ষ্ট হয়ে গেল। ব্যস্ত গলায় বলল, দোস্ত, আমার ডেটিংয়ে অলরেডি আধা ঘন্টা লেট, আমি যাচ্ছি। যা, আমারও কম্পিউটারের দোকানে কাজ আছে। রুদ্র কয়েক মুহূর্ত আবার বলল, তোর যে কাল নাগিনী গার্লফ্রেন্ড, আজ তোকে যেন ঠোকর দিয়ে মেরে না ফেলে। কিরণ একটা ট্যাক্সি নিয়ে চলে গেল। সিগারেটের উচ্ছিষ্ট অংশটা হাত থেকে ফেলে দিয়ে রুদ্রও হাঁটতে লাগলো। সন্ধ্যা হয়ে আসছে, সূর্য হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। টাকা ধার দিয়ে কি একটা উটকো ঝামেলায় পড়ল। এই কথা ভাবতেই রুদ্রের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। রুদ্রের কান ধরে উঠবোস করতে ইচ্ছে করছে নিজের এরূপ ভ্রমের জন্য। চারিদিক থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। রুদ্র নামাজ পড়ে কম্পিউটারের দোকানের দিকে হাঁটতে লাগলো। সন্ধ্যার পর অরুণী জানালার কাছে হেলান দিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার পর পৃথিবীটা কেমন যেন মোহনীয় মনে হয়। অরুণী তাকিয়ে তাকিয়ে ব্যস্ত শহর দেখে ব্যস্ততম মানুষগুলো, মানুষের কর্মব্যস্ততা কিংবা ঘরে ফেরার তারা। কিছুক্ষণ পরপর তীব্র জোরে হর্ন বাজিয়ে বড় বড় ট্র্যাক যাচ্ছে শো শো করে। চারিদিকে নানা রঙের লাইটের আলোতে শহরটা রং বেরঙের রূপ ধারণ করেছে। দূরে ল্যাম্পপোস্টের হলুদ আলোটা তেল ফুরিয়ে আসা লণ্ঠনের মতো জ্বলছে। তার আলোতে দাঁড়িয়ে থাকা 5-7 বছর বয়সী এক বাচ্চার দিকে তাকিয়ে অরুণীর চোখ আটকে যায়। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় বাচ্চাটার চেহারায় মনোরম সৌন্দর্যের হলুদ আভা ফুটে উঠেছে। পৃথিবীর নানা রকম সৌন্দর্য মানুষকে নানা রকম অনুভূতি দান করে। যেমন নদী দেখলে মানুষ অকারণেই উদাস হয়ে যায়। অরুণী জানালার কাছ থেকে উঠে আসে। রাত 10টার দিকে হঠাৎ রুদ্রের সাথে কথা বলতে ইচ্ছে হলো অরুণীর। রুদ্রকে যে সিমের নম্বর দিয়েছিল সেই সিম অন করে। রুদ্রের কণ্ঠ শুনতে ইচ্ছে হচ্ছে অরুণীর। তীব্র রকমের ইচ্ছে পিপাসা। নিজের এই বাড়াবাড়ি রকমের ভালোবাসার ভবিষ্যৎ নিয়ে মাঝে মাঝে উদ্বিগ্ন হয়ে পড়ে অরুণী। মাঝে মাঝে এসব ভেবে হা হয়ে থাকে, একটা ছেলেকে সত্যি এতটা ভালোবেসে ফেলেছে। রুদ্রের কাছে ফোন দিলে রুদ্রের প্রতিক্রিয়া কেমন হবে সেই ভেবে উত্তেজিত হয়ে পড়ে অরুণী। ধমক দিবে হয়তো। ফোনের ভিতর তো আর চির দিতে পারবে না। অরুণী ফোন দিল। রুদ্র তখন ঘড়ি দামাদামি করছিল। দোকানির সাথে কথা বলার মাঝে ফোন বাজায়। ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়েই ফোনটা কেটে দেয়। রুদ্র ফোন কেটে দেওয়ায় অরুণী অবাক হয়ে যায়। অরুণী ভেবেছিল ফোন দেওয়ার সাথে সাথে রুদ্র ফোন রিসিভ করে আকাশ পাতাল ফাটিয়ে ধমক দিবে ওকে। রুদ্র শপিং মল থেকে বের হয়ে পকেট থেকে ফোনটা বের করে। ফোনের দিকে তাকিয়ে রুদ্রের চোখ কপালে উঠে গেল অরুণীর ফোন নম্বর দেখে। এর ভিতর অরুণী আবার ফোন দিল। রুদ্র সাথে সাথে ফোন তুলে গর্জে উঠে বলল, ইচড়ে পাকা মেয়ে, তোমায় সামনে পেলে 4টা চড় দিব। রুদ্রের এমন আচরণও অরুণীর কাছে ভয়ঙ্কর রকমের মিষ্টি লাগছে। অরুণী নিজেকে নিজেই ধমক দেয়। এমন আচরণ মিষ্টি লাগা মোটেও কাম্য নয়। অরুণী রুদ্রের গলার স্বরে বিবস্ব হয়ে থাকে। কৌতুক করে বলল,
4টা কেন, 64টা চড় দেবেন, আপনার ছোঁয়া পাবো। কথাটা বলে অরুণী জিহ্বায় কামড় দিল। ছি, কি বলল এটা? অরুণীর এমন জবাবে রুদ্র হতবাক। মজা লড়ছে মেয়েটা। রুদ্র চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে, চিনো তুমি আমায়? টাকার জন্য তোমার বাসা পর্যন্ত গিয়েছি, সামনে পেলেই গাল লাল করে দিব। বাসা পর্যন্ত গিয়েছে মানে? আমজাদ স্যারের বাসায় গিয়েছিল? কি হয়েছে সেখানে গিয়ে? অরুণীর মাথায় প্রশ্নগুলো ডাঙায় তুলে রাখা মাছের মতো তরপাতে থাকে। অরুণীকে নিরুত্তর দেখে রুদ্র ফের বলল, তোমার ভাই যে ব্যবহার করেছে এর মাসুল গুনতে হবে। ভদ্র তো নেই কোনো। মানুষ বাসায় গেলে কিছু জিজ্ঞেস না করে গালি দিবে, তারা করবে? আমজাদ স্যারের বাসায় গিয়েছে তাহলে। অরুণীর পরিকল্পনা সফল হওয়ায় পেট ফেটে যাচ্ছে হাসির বেগে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসি চাপিয়ে রাখল। শেষে ব্যর্থ হয়ে ফোন হোল্ড করে রেখে রুম কাঁপিয়ে হাসছে। হাসতে হাসতে অরুণীর চাপা ব্যথা হয়ে গেল। দম বন্ধ হয়ে আসছে। 5 মিনিট পর হাসি নিয়ন্ত্রণ করে ফোন হাতে নেয়। মুহূর্তেই গলার স্বর পরিবর্তন করে ব্যথিত গলায় বলল, জানেন ভাইয়া কি হয়েছে? প্রেম করে বাসায় ধরা খেয়েছি। হাই স্কুলে বসেই প্রেম প্রীত করে ধরা খাওয়ার ফলস্বরূপ আমায় রুমে বন্দি করে রেখেছে। আমি বয়সের তুলনায় বেশি পেকেছি, নয়তো কি কেউ হাই স্কুলে বসে প্রেম করে বলুন? আর আমার ভাই ভেবেছে আপনি সেই ছেলে, তাই অমন ব্যবহার করেছে। আপনার কাছে সরি বলতে ফোন দিয়েছি। আর শুনুন, আপনার টাকা কালই দিয়ে দিব। রুদ্র কিছু বলার আগে অরুণী আবার বলল, সেদিন আপনার সাথে ফাজলামি করে উল্টাপাল্টা বলে ফোন অফ করে রেখেছিলাম। আমি ভেবেছি আবার বিকেলে ফোন দিয়ে বলবো যে ভাইয়া সরি ফাজলামি করেছি, আপনার টাকা এক্ষুনি দিয়ে দিব। কিন্তু দুপুরেই ধরা খেয়েছি আর সুযোগ হয়নি ফোন দেওয়ার। আমি একটু বেশি ফাজলামি করি, দেখেন না এই বন্দি দশায় থেকেও কি চটপট কথা বলি। এটা আমার স্বভাব ভাইয়া, কিন্তু আমি খুব কষ্টে আছি। প্লিজ আমায় বকা দেবেন না, আমি পরিস্থিতির শিকার। সবকিছু শুনে রুদ্রের মেজাজ একটু হালকা হলো। অরুণীর এমন সরল স্বীকারোক্তি কেমন অদ্ভুত লাগলো রুদ্রের। বিরক্ত ভরা গলায় বলল, টাকা কখন দিবে? ওপাশ থেকে অরুণী অসহায় গলায় বলল, প্লিজ ভাইয়া কিছু মনে করবেন না, আমায় তো বাসা থেকে বের করতে দেয় না। আমার একটু কষ্ট করে বাসায় আসতে হবে। এবারে আমার ভাই ওরকম আচরণ করবে না। আমি আমার মাকে বুঝিয়ে বলেছি, মা ভাইয়াকে বলেছে ভাইয়া আপনার টাকা দিয়ে দেবে। আপনি আমার উপকার করেছেন, আমার উচিত হেঁটে গিয়ে আপনার বাসায় টাকা দিয়ে আসা। 200 টাকা বাড়িয়ে দিয়ে আসা উচিত, কিন্তু কি করব বলুন, আমি খারাপ অবস্থায় আছি খুব। 200 টাকা বেশি দিতে হবে না, যা নিয়েছি তাই দিলেই হবে। অরুণী প্রবল চেষ্টা করে হাসি চাপিয়ে বলল, কালকে আবার আসবেন কিন্তু ভাইয়া, এসে আমার ভাইয়ের কাছে টাকা চাইলেই দিয়ে দেবে। যা হয়েছে তাতে অরুণীর তেমন দোষ নেই। প্রেম ধরা খেয়ে বন্দী হয়ে আছে, এসব ভেবে অরুণীর ওপর রাগটা এখন তেমন নেই। কিন্তু ঝামেলা লাগছে রুদ্রের কাছে। টাকা ধার দিয়ে ভীষণ ঠেকা ঠেকেছে। রুদ্র রাগে বিড়বিড় করতে থাকে। থমথমে গলায় বলল, আচ্ছা রাখো। অরুণী বলে উঠল, রাখবেন? একটু হাসেন না ভাইয়া, আপনার হাসিটা সুন্দর। রুদ্র খিটখিটে মেজাজে বলল, এইরকম ইচটে পাকাগিরি করো বলেই তো এই বয়সে ধরা খেয়েছো, ফাজিল কোথাকার। ফোন রাখো। 2-4টে ধমক দিয়ে রুদ্র ফোন রেখে দিল। রুদ্রের ধমকগুলো রোমাঞ্চকর লাগছে অরুণীর কাছে। রুদ্র ফোন রাখার পর আবার হাসছে অরুণী। হাসতে হাসতে শ্বাস রুদ্ধ হয়ে আসছে। আবার রুদ্র কাল আমজাদ স্যারের বাসায় যাবে, গিয়ে টাকা চাইবে। অরুণী হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। রুদ্র বাসায় ফিরে দেখে কিরণ ভাত খাচ্ছে। রুদ্র শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কিরণ, ঘটনা তো আরেকটা ঘটেছে। কিরণ ভাতের লোকমা মুখে তুলতে তুলতে বলল, কিসের ঘটনা? তো এসে সাদিকে নিয়ে ঘটনা? রুদ্র ভ্রু কুচকে বলল, আমার সাথী মানে? না না, কিছু না, বল। রুদ্র খাটে বসে ফ্যানটা অন করে আয়েশ করে শুয়ে পড়ল। ওই মেয়ে প্রেম করে ধরা খেয়েছে বাসায়, তাই ওই ভদ্রলোক আমাদের দেখে ভেবেছে সেই প্রেমিক তোর আর আমার ভিতরের কেউ। রুদ্র সবটা কিরণ অবাক হলো। হাসতে হাসতে বলল, খুব জটিল কাহিনী তো। আমরা শুধু শুধু উল্টোপাল্টা ভেবেছি। কালকে যাই, তুই আবার যাবি? তুই আবার না গিয়ে উপায় আছে? কিরণ বলল,
আমরা যদি এখন দৌড়ে না আসতাম, বোনের বয়ফ্রেন্ড ভেবে আমাদের ঠিকই মার দিত। বোনের বয়ফ্রেন্ড বাসা পর্যন্ত গেলে কেউ আস্ত রাখে বল? হ্যাঁ। রুদ্র উত্তরে হাসল। কিছুক্ষণ পর রুদ্র আবার বলল, মেয়েটা কেমন যেন অদ্ভুত রে ভাই। কিরণ হাসে। রুদ্রও আবার হাসল। কিরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ গলায় বলল, এত কাহিনীর টাকা ধার নিয়ে? রুদ্র আর উত্তর না দিয়ে শুয়ে শুয়ে নিউজ ফিড স্ক্রল করছে। ভাত খাওয়া শেষে কিরণের ফোন আসে। কিরণ ফোন নিয়ে বারান্দায় যায়। নিশ্চয়ই কিরণের গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। কিরণ খুব রোমান্টিক গলায় কথা বলছে। রুম থেকে স্পষ্ট কিরণের গলা শোনা যাচ্ছে। এক পর্যায়ে বলল, জান পাখি, প্লিজ রাগ করে থেকো না, খেয়ে নাও। তুমি খাওনি বলে আমিও খাইনি। রুদ্রের কপালে ভাঁজ পড়ল। মাত্রই তো 3 প্লেট ভাত খেয়ে বারান্দায় গেল কিরণ। রুদ্র হাসছে নিঃশব্দে। কিরণ কথা বলা শেষে রুমে আসতেই রুদ্র ফোনের দিক থেকে মুখ তুলে বলল, কয়বেলা না খেয়ে আছিস কিরণ? কিরণ প্রথমে কথাটা বুঝতে পারল না ঠিক, পরে বুঝতে পেরে হেসে ওঠে। বলল, গার্লফ্রেন্ডের মন রক্ষা করতে কত কি যে বলা লাগে, তুই কি বুঝবি? রুদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝি না বলেই তো গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পর রুদ্র আবার বলল, কথা একটু আস্তে বলিস, কি সব উম্মা টুম্মা বলিস সব শোনা যায়। রুদ্রর গলায় কৌতুক। উচ্চস্বরে হেসে উঠে কথাটা বলে। কিরণ বোধহয় কিঞ্চিত লজ্জা পেল। রুদ্রের হাসি আরও বেড়ে গেল। সকালে কোচিং শেষে কলেজের পশ্চিম দিকে থাকা দিঘির ঘাটের বেঞ্চিতে বসে আছে অরুণী। দিঘির স্বচ্ছ স্থির জলের দিকে দৃষ্টি আবদ্ধ। মাঝে মাঝে দক্ষিণা সমীরণ দিঘির শান্ত জলে মৃদু দোলা দিয়ে যাচ্ছে। ঠান্ডা শীতল বাতাসে শরীর শিরশির করে উঠছে অরুণীর। মাঝে মাঝে জোরে বয়ে যাওয়া পাগলাটে পবনে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তাইতি আর রাকা ফুচকা নিয়ে সে ধপ করে বসে অরুণীর পাশে। তাইতি প্রশ্ন করল, কিরে নীরা, আজ এখনো আসেনি? কোচিনেও আসলো না। অরুণী মুখে থাকা ফুচকাটা গিলে বলল, দেখ আবার কার সাথে ডেটিংয়ে গেছে। এর ভিতরে রাকা বলে উঠল, কিরে অরুণী, রুদ্র ভাইয়ার সাথে তোর প্রেম কত দূর? কথাটাই খানিক বিদ্রুপ ছিল। অরুণের মেজাজ চট করে খারাপ হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একবার রাফার দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একবার রাকার দিকে। অরুণী কিছু বলার আগেই রাকা আবার বলল, আর এভাবে তাকাস কেন? মজা করে বলছি, এখন বল কি খবর? অরুণী বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে বলল, তোর এত জানতে হবে না। ফুচকায় প্রচণ্ড ঝাল ছিল। অরুণীর মুখ জ্বলছে, ঝালে যেন মুখ গরম হয়ে গেছে। তাইতি ঝাল খেতে পছন্দ করে। অরুণীর শ্যামবর্ণের মুখটা লাল হয়ে উঠেছে ঝালে। তাইতির দিকে তাকিয়ে বলল, এত ঝাল একটু কমিয়ে দিতে বলবি না? অরুণী সিঁড়ি বেয়ে নেমে দিঘির পানি মুখে নিয়ে কুলি করল কয়েকবার। তারপর আবার এসে আগের জায়গায় বসল। দিঘির শান্ত জলে ঢিল ছুটতে ছুটতে হতাশ গলায় বলল, রুদ্রর সাথে প্রেম হবে না মনে হয়, কেমন যেন রুদ্র কাঠখোট্টা টাইপ। তাইতি রাগ রাগ গলায় বলল, হবে কিভাবে তোর প্রেম? রুদ্র ভাই সামনে পেলে তোকে কষিয়ে কয়েকটা চড় দেবে। একবার না হয় আমজাদ স্যারের বাসায় পাঠিয়ে বকা বানিয়েছিস, সরি বলে ঝামেলা মিটিয়ে নিয়ে টাকা দিয়ে দিতি। আজ কেন আবার সেই আমজাদ স্যারের বাসায় গিয়ে টাকা চাইতে বললি? টাকা দিয়ে সরি বললেই তো সব মিটমাট হয়ে যাবে। তারপর আর কথা কিভাবে বলবো? এই ঝামেলাটা তো বাড়াচ্ছি কথা বলার জন্য। অরুণী এইটুকু বলে আবার থেমে বলল, কারো মনে ঢুকতে হলে আগে তার চিন্তা ভাবনা ঢুকতে হবে। আজকে আমজাদ স্যারের বাসায় গিয়ে যখন আবার বোকা হয়ে আসবে, তখন সারাক্ষণ আমার কথা ভাববে, আমায় খুঁজবে, সে হোক বিরক্তি কিংবা রাগে। রাকা বলল, এছাড়া আর কোনো উপায় নেই রুদ্র ভাইয়ার মনে কিংবা চিন্তা ভাবনায় ঢোকার? এসব উল্টাপাল্টা কাজ করে লোকটাকে বিভ্রান্ত করছিস এভাবে। আমার মনে হয় উনি গম্ভীর টাইপ মানুষ। এসব ঝামেলা তুই শেষ করবি কিভাবে, আর প্রেম হবে কিভাবে? কিভাবে ঝামেলা মিটমাট করবে এই ভেবে অরুণী যেন একটু চিন্তিত। বলল, এছাড়া যদি উপায় থাকতো তাহলে কি আমি এসব করতাম? আমি ওনাকে কেমন যেন অনেক ভালোবেসে ফেলেছি, অযৌক্তিক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।